আলহামদুলিল্লাহ। এই যে ঈদ উপলক্ষে আমরা একটা আনন্দ আয়োজন করতে আছি, আনন্দ লাগতে আছে না? এটা হলো আমাদের নিজস্ব সংস্কৃতিতে আনন্দ আয়োজন, ঠিক না? কিন্তু এতদিন এই মঞ্চগুলো অপসংস্কৃতির দখলে ছিল। আমাদের এই ব্যানারেও লেখা সাংস্কৃতিক অনুষ্ঠান, ওদের অনুষ্ঠানেও লেখা সাংস্কৃতিক অনুষ্ঠান। তো দুইটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে পার্থক্য আছে না? তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে আমাদের বাঙালিদের মগজের মধ্যে যে মেসেজটা ঢুকাই দিছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই নাচ গান, ঢোল তবলা হারমোনিয়াম এবং অশ্লীলতা বেহায়াপনা উলঙ্গপনা, এইটার মানেই সাংস্কৃতিক অনুষ্ঠান। আচ্ছা, ওই যে অনুষ্ঠানে নাচ গান হারমোনিয়াম ঢোল তবলার ব্যবহার হয়, নারী পুরুষ অবাধে নাচানাচি হয়, ওইটা কি কখনো মুসলমানের সংস্কৃতি হইতে পারে? মুসলমানের সংস্কৃতিতে কোনো অশ্লীলতা বেহায়াপনার ঠাঁই নাই, ঠিক কিনা বলেন? কিন্তু এরা যুগ যুগ ধরে এই যাত্রাপালার আয়োজন করে, কনসার্টের আয়োজন করে আমাদের সরল সোজা বাঙালির মগজের মধ্যে ঢুকাই দিয়েছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে নাচ গান করা। তো তাদের এই অপসংস্কৃতির মোকাবেলায় আমাদের এই সুস্থ সংস্কৃতি চর্চা, এটা থেকে আমরা একটা মেসেজ দিব যে আনন্দ আয়োজন করতে কোনো বেহায়াপনার দরকার নেই, অশ্লীলতার দরকার নাই। আল্লাহ রসুলের গুণগান গাইয়েও আনন্দ আয়োজন করা যায়, ঠিক কিনা? তো এটাই আমাদের নিজস্ব সংস্কৃতি, এটাই মুসলমানের সংস্কৃতি। তো এই সংস্কৃতি, ওদের অপসংস্কৃতি মোটামুটি আলহামদুলিল্লাহ ওরা ক্ষমতায় থাকতেই অনেকটাই বন্ধ হয়ে গেছে। কারণ আগে যেমন গ্রামগঞ্জে যাত্রাপালার আয়োজন দেখতাম, এখন কি তেমন দেখা যায়? এখন আর তেমন একটা যাত্রাপালা হয় না, বরং আগে যে যুবকরা যাত্রাপালার আয়োজন করতো তারাই এখন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, ঠিক কিনা বলেন? আগে যে যুবকরা নাচ গানের আয়োজন করতো তারা এখন ওয়াজ মাহফিলের আয়োজন করে। আগে যে যুবকরা মমতাজের ডেট নেওয়ার জন্য তার পিছ ঘুরতো, এখন সেই যুবকরা হাফিজুর রহমান সিদ্দিক হিসাবে ডেট নেওয়ার জন্য ঘুরে। তারা মিজানুর রহমান আজহারির জন্য পাগল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এটাই আমাদের একটা সাংস্কৃতিক বিপ্লব, যে এইভাবেই অপসংস্কৃতির মোকাবেলায় সুস্থ সংস্কৃতি চর্চা শুরু করে দিলে অপসংস্কৃতি এমনি দূর হয়ে যাবে। আর যদি আমরা সুস্থ সংস্কৃতি না করি তাহলে দেখবেন আবার যে কোনো সময় আপা চট করে হান দিয়ে যাবে, হান দিয়ে আবার মমতাজের মঞ্চে উঠে। তো মমতাজও একসময় যখন দেখছে যে কিরি আমার এই মঞ্চ তো হুজুররা দখল করে দিয়েছে, এখন তো আমার পেটে লাথি মেরে দিছে, আমি তো আর আগের মতো দাওয়াত পাই না, এখন আমারও একটু হুজুর সাজা দরকার। একদিন সংসদে খাড়াই কয়, মাননীয় স্পিকার আমিও সিয়াসিত্তার হাদিস পারি, বলছিলেন না? তো বাঙালি এখন সচেতন হয়ে গেছে, কে যে সিয়াসিত্তার আলেম আর কেটা বুক ফেটে যাওয়া আলেম আমরা এখন ভালো করে বুঝি, ঠিক কিনা বলেন? কি একটা গান গায় যে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ি পাশ ধাইতে যায় আমার এদিক দিয়ে বুক ফাইটে যায়। তা তোর বন্ধু বিয়ে করে তার বউ লই যেতেছে, আর একজনের বউ দেখলে তোর বুক ফাটার কারণ কি? সে নিজেই তো 4-5টা বিয়ে করছে, তারপর আর একজনের বউ দেখলে বলে আর বুক ফাইটে যায়। এই ধরনের অশ্লীল কুরুচিপূর্ণ গান গাইয়ে গিয়ে আমাদের যুব সমাজের চরিত্র ফাটাই দিয়েছে, ঠিক কিনা বলেন? তো এই ধরনের অশ্লীল গান বাজনা থেকে যুব সমাজকে ফিরে আনতে হলে এই ইসলামী নাশিদ গজলের চর্চা করতে হবে। তো যাই হোক, আমাদের অনুষ্ঠানে যেহেতু আল্লাহ রসুলের গুণগান হয়, আমরা আশাবাদী যে আমাদের অনুষ্ঠানে আল্লাহর রহমত নাজিল হয়, ঠিক কিনা? আর যারা অশ্লীল বেহায়াপনা হারাম বাদ্যযন্ত্রের অনুষ্ঠান করে তাদের অনুষ্ঠানে কি আল্লাহর রহমত নাজিল হয় না গজব নাজিল হয়? এই যে বললেন যে গজব নাজিল হয়, দেখছেন না আজ পর্যন্ত মমতাজের কনসার্টে ঠাটা বেরিয়ে মানুষ মরে গেছে। আসলে গজব বলতে আমরা মনে করি যে গজব মানে আসমান থেকে ধুম করে একটা ঠাটা পড়বে, সব মইটি সাফ হয়ে যাবে, অথবা ভূমিকম্প হয়ে লাড়াচাড়া দিয়ে সব ভেঙে চিরে ফেলাবে। গজব শুধু একটা দুইটা জিনিসের নাম নয়, গজব বিভিন্নভাবে আসতে পারে। গজব যেমন আসমান থেকেও আসতে পারে, জমিন থেকেও আসতে পারে, প্রাকৃতিকভাবেও আসতে পারে, ঠিক না? এই যে যুগ যুগ অনেক বছর বাংলাদেশের মানুষের উপর জুলুম অত্যাচার করা একটা শাসক হঠাৎ করে পোলাপানের আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে গেছে, এটা আল্লাহর একটা গজব, ঠিক কিনা? তো এরকম গজব প্রাকৃতিকভাবে যে কোনো সময় চলে আসতে পারে সাথ কুটিয়ে। মনে করেন উদাহরণস্বরূপ ওই যারা হারমোনিয়াম ঢোল তবলার অনুষ্ঠান করে তারা একটা গানের আয়োজন করছে, তাদের তো গান গাওয়ার সিস্টেম যে মূল শিল্পী সে হারমোনিয়াম বাজায় বসে বসে, পাশে একজন বসে ঢোল বাজায় আর এক পাশে একজন তবলা বাজায়। তো ওই সিস্টেমে গান বলতে গেছে, গান শুরু করবে, ঠিক ওই সময় প্রাকৃতিক একটা গজব আসছে, যার কাছে হারমোনিয়াম আছে যে বয়াতি আর কি, তার টয়লেটে চাপ দিছে। এখন কি করবে, সে তো মঞ্চে বসে গেছে গান বলার জন্য, এখন তো উঠে টয়লেটে দৌড় দেওয়া যায় না, কিছু একটা তো পরিবেশন করার দরকার। তো কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর সুরে সুরে বলতেছে,
হাগায় এসেছি। এখন এই পাশে যে ঢোলালা বসা, সে চিন্তা করলে আমার তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন ঢোলালা ঢোল বাজায় আর বলে তাকদুম তাকদুম তুমি চাইপা চাইপা রাখো তাকদুম তাকদুম। তো এই পাশে যে তবলালা বসা, সে চিন্তা করলে আমারও একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন তবলালা তবলা বাজায় আর বলে তেরে কেটে তাক চেপে চেপে রাখ, তেরে কেটে তাক চেপে চেপে রাখ। তা আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নেই, আমাদের চেপে চেপে রাখারও দরকার নাই, ঠিক কিনা বলেন? আমরা খালি গলা আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাবো, এটাই আমাদের আনন্দ, ঠিক আছে না? তা আমাদের আনন্দের মধ্যে আমারে দাওয়াত দিছে একটু সালাদ হিসেবে আর কি। মানে আপনারা ওই যে ঈদের সময় আত্মীয় স্বজনের বাড়িতে কোরমা পোলাও খাইছেন না, বিয়ে শাদী খাইছেন, ওই বিয়ে বাড়িতে কোরমা পোলাও খাইতে খাইতে দেখবেন হঠাৎ পেটের ভিতর গ্যাস্ট্রিকের আর আচারে দিয়ে উঠলে দুইটা শশা খাইলে আবার রুচিটা ফেরত চলে আসে, তাই না? ওই গ্যাস্ট্রিকটা দূর হয়ে যায়। তা আমাকে সালাদ হিসেবে আনা হয়েছে যে আপনারা যখন গজলগুলো শুনবেন, গজল শুনতে শুনতে যখন একটু ঝিমাই ঝিমাই যাবেন, যখন একটু পোতাই যাবেন, আমি এসে একটু সালাদ দিয়ে ঘুমটা ভাঙিয়ে দিয়ে যাবো, ঠিক আছে? তো যাই হোক, আমরা তো একটু আগে একটু সালাদ দিছি, এখন কি শিল্পী ডাকবো না আর একটু সালাদ দিতে হবে? আচ্ছা, এই যে আমরা একসঙ্গে সবাই একটা উঠানে বসা, মাদ্রাসার একটা উঠানে, সবার নজর মঞ্চের দিকে, তাই না? এরকম দৃশ্য কিন্তু এখন সচরাচর দেখা যায় না। আগে আমরা গ্রামের মানুষজন এইভাবে এক জায়গায় বসতাম, হ্যাঁ। কিন্তু এখন মোবাইল আসার পর হয়েছে কি, আগে যেমন 5-6 জন বন্ধু এক জায়গায় বসলে ঘন্টার পর ঘন্টা গল্প করে কাটাই দিতে পারতাম, এখন 5-6 জন বন্ধু এক জায়গায় বসি ঠিকই, কিন্তু ওই 2-4 মিনিট গল্প করার পর আবার যার যার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়। তো এই সোশ্যাল মিডিয়া স্যাটেলাইটগুলো আইসে কেমন যেন আমাদের ওই আন্তরিকতাটা দূর করে দিছে। তো একটা সময় যখন এই মোবাইল, ইন্টারনেট, স্যাটেলাইট কিচ্ছু ছিল না, আমরা ওই গ্রামের মধ্যে যে বাড়িতে টেলিভিশন আছে ওই বাড়ি যাই এরকম উঠানে বসে পড়তাম, ঠিক না? তখন ওই আলিফ লাইলা, সিন্দাবাদ এইগুলো দেখতাম। তো তখন একটা আনন্দ ছিল যে বাংলাদেশের চ্যানেলই ছিল একটা, সেটা হলো বিটিভি, তাও ছিল সাদা কালো, তাও আবার একটু পর ঝিঝির করতে একজন যে আবার বাসের আগে উঠে দিয়ে অ্যান্টিনা নাড়াচাড়া ঠিক করা লাগতো। তারপরে একটা আনন্দ ছিল যে তখন যে অনুষ্ঠানগুলো হইতো সামাজিক অনুষ্ঠান ছিল, পাড়ার সবাই একসঙ্গে বসে উপভোগ করা যাইতো। কিন্তু যখন ওই সাদা কালো টিভিটা রঙিন হয়ে গেল, বাইরে স্যাটেলাইট চ্যানেলগুলো অনুপ্রবেশ শুরু করলো, আস্তে আস্তে অশ্লীলতা বেহায়াপনাও চলে আসলো টেলিভিশনের মধ্যে। এখন পাড়ার সবাই একসঙ্গে বসা তো দূরের কথা, পরিবারের মানুষ নিয়ে টেলিভিশনের সামনে বসা যায় না, ঠিক না? কারণ অশ্লীলতা বেহায়াপনায় ভরে গেছে। আবার আমাদের পার্শ্ববর্তী দেশের যে চ্যানেলগুলো আছে, স্টার জলসা, জি বাংলা, ওইগুলাই যে সিরিয়ালগুলো দেখানো যায়, ওই সিরিয়ালের মূল বিষয় হইল কেমনি একটা সংসারের ভিতর কুটনামি করে বউ শাশুড়ির ভিতর ঝগড়া লাগাই দেওয়া যায়, এই কুটনামি শিখায়। আর এই ডেট বসে বসে আমাকে গ্রাম থেকে শুরু করে শহরের মা বোনেরা পর্যন্ত এমন খুশুখুজুর সাথে দেখে, ওইরকম খুশুখুজুর সাথে 2 টাকার নামাজ পড়লে রাবিয়া বসতে হয়ে যায়। একদিন সকালে উঠে দেখি আমার এক চাষি কাঁদতে আসে, তাই বললাম যে কাঁদেন কেন, এই বাচ্চার অসুখ হয়েছে? কয় না। তাহলে কি চাষার সাথে ঝগড়া হয়েছে? তাও না। তাহলে কি আত্মীয় স্বজন মারা গেছে? তাও না। তাহলে কাঁদেন কেন, সমস্যাটা কি? কয় কি কাল রাইতে কটকটি কি ওয়ার্ডটা মারছিলে। মানে রাইতে যে সিরিয়াল দেখছে এর প্রভাব সকালে উড়িয়ে গেছে, এখন খাওয়া বাদ দিয়ে কাঁদতে আসে। আবার আমাদের দেশীয় চ্যানেল যেগুলো আছে এর মধ্যেও শিক্ষণীয় অনুষ্ঠান নাই, এই যে টকশোগুলো হয়, টকশো মানে ঝগড়া, রাজনৈতিক দলের 2 নেতারে বসাই দেয় যে আপনারা আধা ঘন্টা ঝগড়া করেন, ঝগড়া করতে করতে যখন 2জনই উত্তেজিত হয়ে যায় তখন উপস্থাপক বলে যে আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ হলো, বাকিটা দেখবেন আগামী পর্বে। এই হলো টকশো। রান্নাবান্না যে হয়, কোনো রুচিসম্মত রান্না শিখেলেও কাজ হয়। এই যে কেকা ফিরতে সিনেমা এক মাতারি আসে না, কি দিয়ে যে কি রান্ধে, মুরগির পিছন দিয়ে লুডুস বেরিয়ে দেয়, দেখলেই বমি আসে। এই হাবিজাবি অনুষ্ঠান দিয়ে টেলিভিশন ভরা। আর আমাদের সময় যে জনপ্রিয় বিটিভি ছিল, ওই বিটিভি আর বিটিভি নাই, বিটিভি এখন হয়ে গেছে বাতা বিটিভি। কারণ দেশে কি হইলো না হইলো এটা নিয়ে বিটিভির কোনো নিউজ নাই। দেশ কি পানির তলে তলাই গেল, নাকি দ্রব্যমূল্য আকাশে উঠে গেল, নাকি আগুনে সব ফিরে ছাই হয়ে গেল, এইটা নিয়ে বিটিভির কোনো নিউজ নাই। বিটিভির ঘুরে ফিরে একটাই নিউজ, দিনাজপুরে একজন যুবক বাতাবি লেবুর বাম্পার ফলন করে স্বাবলম্বী হয়ে গেছে। এই হলো বিটিভি নিউজ। তো এই কারণে টেলিভিশনের সামনে এখন কেউ বসতে চায় না। তারপরও একজন ভদ্রলোক অনেক দিন পর রিমোট নিয়ে বসছে, বসে দেখে যে কোনো চ্যানেলের অনুষ্ঠান তার ভালো লাগে না, এই একটাই খেলাধুলা, একটাই রান্নাবান্না, একটাই টক শো, এই 2-3 সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে। তো এখন আপনাদের সামনে যেটা আমি পরিবেশন করব, এই যে 2-3 সেকেন্ড পর পর যে চ্যানেল পরিবর্তন করে, কাকতালীয়ভাবে এক চ্যানেলের আওয়াজ আর এক চ্যানেলের সঙ্গে মিলে গেলে কেমন শোনাবে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হঠাৎ করে কথা এক জায়গায়। সকাল 7:30 শুধুমাত্র দৈনিক গেরাকল পত্রিকার বরাত দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, ও মালে আর বলবেন না আপা, আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে আর তার বলা শেষই হয় না, বাবা কেন আশরাফুল সজরে হাত ঘুরিয়ে
পেরেছেন এবং 4 রান। মৃদা ভাই, আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ। মিস্টার বুশ আফগান প্রশ্নে আরো বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি, প্রয়োজনে আরো বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন। হ্যাঁ, আবার যে কথা বলছিলাম, তারপর আপনার ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে ঘন্টি একটু পোড়া পোড়া গন্ধ হলে ঢাকনাটা তুলেই সেখান থেকে 10টি বোমা, একটি তাজা রাইফেল উদ্ধার করেন ডিবি পুলিশ। চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায়, ট্রেনের যাত্রীরা সবাই ভয়ে চিৎকার করে বলে ওঠেন, আউট 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 আউট। শেষ পর্যন্ত মাশরাফির দুর্দান্ত বোলিংয়ের মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি ব্লেয়ার। মিস্টার টনি ব্লেয়ার ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে। আমি বনফুল এই ধরনের তৃণলতা পাতা গাছ, যা ঔষধি গাছ হিসেবে পরিচিত। গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুই সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, গাগরেটাকে স্তন্ডকে দরটাকে ইন্দ্রটাকে স্তন্ডকে দরটাকে নিন্দ্রটাকে আই এম এ ডিস্কো ড্যান্সার। বিড়ি খেলে অনেক সময় ক্যান্সার হবার সম্ভাবনা থাকে। ক্যান্সার, আমাশয়, ম্যালেরিয়া, ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নিন। এবার যে কথা বলছিলাম, এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মেশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজাসুজি কাবার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। এরই মধ্য দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো 2 উইকেটে 210 কোটি টাকা, যা গতকালের শেয়ার বাজার থেকে 110 কোটি টাকা ও 50,000 বাড়িঘর, ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে। সর্বনাশ এই সিঁদুরের চারিদিকে কান পাতলে শুধুই শোনা যায়, কোথায় পালিয়ে যাবি, এখন তো তুই আমার হাতের মুঠোই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি, যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান। এরই মধ্যে দিয়ে তার 10ম অর্ধশত রান পুরা করলেন। মৃদা ভাই, আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেল ইস্পাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ। মন্ত্রী আরো বলেন, তেল, ডাল, আটা, ময়দা, সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী 32 সাল নাগাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুনছিলেন আবহাওয়া বার্তা, এবার খেলার খবর। ব্যাস, রান্না হয়ে গেল, এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন। আজকের এই অনুষ্ঠানে আগত নারী, পুরুষ, আন্ডা, বাচ্চা, ডিম, ভাইব্রেশন যারাই এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন। আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 5 ফুট 6 ইঞ্চি। মুখে ছিল খোঁচা দাড়ি এবং 2 থেকে 3 দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ। পুলিশই হত্যাযোগ্য সম্পর্কে কিছু না বলে শুধু এতটুকুই বলেছেন, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছে আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।